দিলে বিএনপির লাভ হচ্ছে যে জাতীয় পার্টির এই বড় বড় নেতারা বিভিন্ন আসনে যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের ভোটারদেরকে টেনে আনতে পারেন, তাহলে ভোটে এমন একটা নির্ভরযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। অংশগ্রহণমূলক নির্বাচন না হলে, নির্বাচনটায় পার্টিসিপেশন কম হলে, মানে ভোটার উপস্থিতি যদি 10-15% হয়, তাহলে তো কোনো লেজিটিমেসি, কোনো বৈধতা পাবে না সেই নির্বাচিত সরকার। সেই আশঙ্কা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবে যদি এমন একটা জোট বিএনপি গঠন করে ফেলতে পারে বা সমঝোতায় যেতে পারে, যার ফলে মনে হবে যে এই সমঝোতায় আওয়ামী লীগের সায় আছে। ফ্যাসিবাদের দোসর হিসেবে নিষিদ্ধ করার দাবি থাকবার পরেও এবং নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা এবং অনেক নেতা কর্মী সমর্থক গ্রেফতার হওয়ার আতঙ্কের মধ্যে থাকবার পরেও জাতীয় পার্টির দুটো অংশই, মানে প্রধান অংশ যাদের কাছে লাঙ্গল আছে, জাতীয় পার্টির প্রধান কার্যালয় আছে, এবং এরশাদ সাহেবের ভাই জিএম কাদের যে অংশের নেতৃত্ব দিচ্ছেন, সেই জাতীয় পার্টি যেমন নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে, তেমনি জাতীয় পার্টির হেভিওয়েট নেতাদের দ্বারা গঠিত জাতীয় পার্টির জিএম কাদের অংশ থেকে বেরিয়ে এসে জাতীয় পার্টির মন্ত্রী, বিএনপি আমলের মন্ত্রী, আওয়ামী লীগ আমলের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টির যে অংশটি গঠিত হয়েছে, এবং যারা আবার জাতীয় পার্টি থেকে বের হয়ে আগে অন্য দল করা আনোয়ার হোসেন মঞ্জু সহ আরো কয়েকজন রাজনৈতিক নেতার ছোট ছোট দলকে মিলিয়ে একটা গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করেছেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ গঠন করেছেন, তারাও আগামী নির্বাচনে প্রার্থীর মনোনয়ন ঘোষণা করেছেন। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন এনডিএফ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, 122 আসনে 132 জন প্রার্থী ঘোষণা করেছেন। আর জিএম কাদেরের অংশ, তারা 245টি আসনে মনোনয়ন দিয়েছে। দুই তরফেরই নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু বিদেশি পক্ষগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা এই যে কিছুদিন আগে কমনওয়েলথ মহাসচিব ঘুরে গেলেন অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে, তারা দুই অংশের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছিলেন এবং কমনওয়েলথ মহাসচিবকে যেমন বলেছেন জাতীয় পার্টির দুই অংশের নেতৃবৃন্দই যে এখন নির্বাচনের যে পরিস্থিতি, তাতে সেখানে কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই এবং তাদের উপর থেকে মামলা সরিয়ে না নিলে, তাদের উপর থেকে নানা রকম বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা সহ নানা রকম একটা নিবর্তনমূলক ব্যবস্থা সরিয়ে না নিলে তাদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া মুশকিল। বিশেষ করে এলাকায় যাওয়ার অধিকার চেয়ে এই কদিন আগে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশটি, অর্থাৎ এই জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন এবং তারা বলেছেন সরকার এই যে বলছে যে অস্ত্র দিয়ে প্রার্থীদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এমন নির্বাচনের কথা এরা আগে কখনো শোনেন নাই। জাতীয় পার্টির এই নেতৃবৃন্দ, বর্ষিয়ান নেতারা, যারা একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেই 80-র দশক 70-এর দশক থেকে, এবং যারা কিনা একাধিক সরকারের আমলে মন্ত্রী থেকেছেন, তারা বলছেন যে তফসিলের পর অবৈধ অস্ত্র উদ্ধার না করে, বিশেষ করে আগস্টে যখন অস্ত্র লুটপাটের এই ভয়াবহ ঘটনা ঘটেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সরকার নিয়ন্ত্রণ করতে পারে নাই, কারণ সরকার মবক্রেসি দিয়ে সরকার পরিচালনা করতে চাইছে, দেশ পরিচালনা করতে চাইছে, তখন সরকার সকল মনোযোগ একটা দলের নেতাকর্মীদের ধরতে ব্যয় করছে। জাতীয় পার্টির দুই তরফের পক্ষ থেকেই আওয়ামী লীগের পক্ষে নানাভাবে কথা বলার চেষ্টা হচ্ছে, কারণ সংবাদ মাধ্যমগুলো লিখছে যে দুই তরফেরই প্রত্যাশা যে তারা নির্বাচনে গেলে নির্বাচনে তাদেরকে আওয়ামী লীগের ভোটার সমর্থকরা তাদের যেসব এলাকায় শক্ত অবস্থান আছে, এই নেতাদের অনেকেরই নিজস্ব এলাকায় শক্ত অবস্থান আছে, মানে জাতীয় পার্টি এরশাদ অংশ যেটা, জিএম কাদের অংশ যেটা, তার হয়তো উত্তরাঞ্চল, রংপুর ছাড়া আর সর্বত্র একরকমের সাংগঠনিক কার্যক্রম দুর্বল হয়ে গেছে,
কিন্তু এই যে আনিসুল ইসলাম মাহমুদ অংশটা, যেখানে এসে জাতীয় পার্টি থেকে ভেঙে বেরিয়ে যাওয়া অনেক নেতারা এসে যুক্ত হয়েছেন, সেখানে 18 জন আছেন যারা একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং যাদের নিজস্ব কনস্টিটিউয়েন্সি আছে। এখন এই শক্তির উপর ভিত্তি করে একদিকে তারা যেমন বিদেশি পক্ষগুলোকে বলছে যে তাদের যদি নির্বাচনে অংশ নিতে দেওয়া না হয় তাহলে নির্বাচনটি আরো অংশগ্রহণের দিক থেকে প্রশ্নবিদ্ধ হবে, এবং প্রশ্নবিদ্ধ হলে যেই সরকারই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক না কেন যে দলই, সেই দল কিছুতেই একটা স্থিতিশীল সরকার গঠন করতে পারবে না। বিএনপির তরফে এখন এই চিন্তাটা বেশ জেঁকে বসেছে যে তাদের যদি বা জয় নিশ্চিত, মানে মতিউর রহমান, মাহফুজ আনাম থেকে শুরু করে অনেকেই যদি বা তাদেরকে বলছেন যে বিভিন্ন জরিপে, মানে প্রথম আলো জরিপ থেকে শুরু করে নানা জরিপ এটা নিশ্চিত যে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি বেরিয়ে আসবে 2026-এর ফেব্রুয়ারির নির্বাচন থেকে এবং সরকার গঠন করে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রত্যেকেই প্রশ্ন করছেন নির্বাচনটা অংশগ্রহণমূলক না হলে তাহলে তো কিছুতেই আসলে যে সরকার ক্ষমতায় আসবে সে সরকার বেশি দিন শান্তিতে ক্ষমতায় থাকতে পারবে না, মানে একটা স্থিতিশীলতা আনতে পারবে না। জাতীয় পার্টির তরফে এখন বিএনপির সঙ্গে যে দর কষাকষির চেষ্টা হচ্ছে, মানে এক রকমের প্রকাশ্যে অপ্রকাশ্যে সেই আলাপটা যে হচ্ছে, তার একটা প্রধান কারণ এটাই যে জাতীয় পার্টি বলছে আওয়ামী লীগের ভোটারদেরকে যদি ভোট কেন্দ্রে আনা না যায়, আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে পারবেন এমন একটা প্রতীক যদি তারা না পান, এমন একটা জোট বা সমঝোতা তারা যদি দেখতে না পান, তাহলে একদিকে যেমন 40, 45, 50% পর্যন্ত ভোটার আসলে নির্বাচনে ভোট না দিয়ে বাইরে থাকবেন, কারণ এমনকি 14 দলীয় জোটের কোনো দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, যথেষ্ট নিরাপদ বোধ করবেন কিনা জাতীয় পার্টির নেতৃবৃন্দ ভোটে অংশ নেওয়ার ক্ষেত্রে, সেটা এখনো আসলে একটা কোনো বড় দলের সমর্থনের উপর নির্ভর করছে, যার সূত্র হিসেবে জিএম কাদের অংশ, মানে শামীম হায়দার পাটোয়ারি জিএম কাদের অংশের জাতীয় পার্টি, মূল জাতীয় পার্টি নভেম্বর মাসেও বলেছিল যে তারা নির্বাচনে যেতে গেলে জামায়াতে ইসলামী বা জাতীয় পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যেতে চায়। এখন জাতীয় পার্টির দরকার মাঠে যাওয়ার জন্য সমর্থন, এবং এই সমর্থন তাদেরকে যোগাতে পারে বিএনপি। বিএনপি সমর্থন দিলে বিএনপির লাভ হচ্ছে যে জাতীয় পার্টির এই বড় বড় নেতারা বিভিন্ন আসনে যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের ভোটারদেরকে টেনে আনতে পারেন, তাহলে ভোটে এমন একটা নির্ভরযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। অংশগ্রহণমূলক নির্বাচন না হলে, নির্বাচনটায় পার্টিসিপেশন কম হলে, মানে ভোটার উপস্থিতি যদি 10-15% হয়, তাহলে তো কোনো লেজিটিমেসি, কোনো বৈধতা পাবে না সেই নির্বাচিত সরকার। সেই আশঙ্কা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবে যদি এমন একটা জোট বিএনপি গঠন করে ফেলতে পারে বা সমঝোতায় যেতে পারে, যার ফলে মনে হবে যে এই সমঝোতায় আওয়ামী লীগের সায় আছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিন্তু পরিষ্কার করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বলে এসেছেন এবং নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যত বক্তব্য রাখছেন, এমনকি এই মানে তারেক রহমান ফেরবার পরেও যে বক্তব্য রেখেছেন সেখানেও পরিষ্কার করে বলেছেন প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা ভোট দিতে পারবে না। 2008-এও আওয়ামী লীগ 48% ভোট পেয়েছে। এই এত বড় সংখ্যক ভোটারকে বাইরে রেখে, এর সঙ্গে 14 দলীয় জোটের ভোটারদেরকে বাইরে রেখে যে নির্বাচন হবে, সে নির্বাচনে যেই দলই নির্বাচিত হয়ে আসুক তারা ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না, কারণ তারা কোনো বৈধতা পাবে না। কিন্তু বিএনপির তরফে এই শেষ চেষ্টা হিসেবে, মানে এই নির্বাচনকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে একটা ভালো কৌশল হতে পারে জাতীয় পার্টিকে একটা সমঝোতায় আনা। সেটা কিন্তু জিএম কাদের অংশ যেমন বোঝাচ্ছে, আনিসুল হক মাহমুদ অংশ সেটা বোঝাচ্ছে। জিএম কাদের কিন্তু এই কথা আর গোপন রাখেন নাই। তিনি রংপুরে তার বাসভবনে বসে বলেই ফেলেছেন যে বিএনপির সঙ্গে জাতীয় পার্টির জোট হওয়ার হয়তো এখন আর সুযোগ নাই, আর জোট হয়ে তো এবার আসলে তেমন কোনো লাভও হচ্ছে না গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে পরিবর্তনের পরে, কারণ জোটভুক্ত হলেও আসলে দলে যোগ না দিলে যার যার প্রতীক নিয়েই তাকে নির্বাচন করতে হচ্ছে। জিএম
কাদের তাদের আসলে কি নিয়ে দর কষাকষি হচ্ছে সেটা কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনা একরকম পরিষ্কার করেছেন। তিনি যদিও বলেছেন বিএনপির সঙ্গে আমাদের কোনো আলোচনা হয় নাই, কিন্তু তিনি এই নির্বাচনের বাকি আর কদিন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এমন সময়ে তিনি বলছেন যে আসন ভিত্তিক সমঝোতা হতে পারে বিএনপির সঙ্গে। যেখানে জাতীয় পার্টির প্রার্থী দুর্বল সেখানে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়া যেতে পারে, আবার যেখানে জাতীয় পার্টির ভালো প্রার্থী রয়েছে সেখানে বিএনপি সমর্থন দিলে যদি প্রার্থীরা জয়ী হন তাহলে এমন সমঝোতার আলোচনা হতে পারে যদি তারা চান। কারণ বিএনপি দেখছে, মানে জামায়াতে ইসলামী তো এক অভূতপূর্ব জোট করে ফেলেছে। কয়েক দফায় এই নিয়ে কথা বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, মানে হেফাজতে ইসলামের এক অংশ, জাতীয় নাগরিক পার্টি, তরুণদের দল মিলিয়ে জামায়াতে ইসলামী এমন একটা সমঝোতা করেছে যে একটা বড়, মানে তারা যেটা বলছে যে ইসলামী সকল দলের ভোট এক বাক্সে পড়ার ব্যবস্থা করেছে, মানে একটা ঐক্য গড়ে তুলেছে। অন্যদিকে মাঠ থেকে বিএনপির নেতৃবৃন্দ টের পাচ্ছেন, যে কারণে তারেক রহমান ভার্চুয়াল সভাগুলোতে নিয়মিত বলছিলেন নেতাকর্মীদের যে এবারের নির্বাচন কিন্তু সহজ হবে না। এমনকি লন্ডনে তার সর্বশেষ সভাতেও তিনি কথা বলে এসেছেন যে নির্বাচন এবার সহজ হবে না। কাজেই তাদেরকে এই হিসাব নিকাশগুলো করতে হচ্ছে। বিএনপি বুঝতে পারছে যে আওয়ামী লীগের ভোট টানতে পারলেই কেবল একদিকে যেমন নির্বাচনে ভোটের সংখ্যায় বিজয় সুনিশ্চিত করবার ব্যবস্থা হয়, তেমনি নির্বাচনের পর সরকার স্থিতিশীলতা পেতেও সেই ভোট কাজে আসে। জিএম কাদের অংশে, মানে জিএম কাদেরের পরিকল্পনাটা কি সেটা খুব পরিষ্কার করে জিএম কাদের কিন্তু বলেছেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি বলছেন দেশে আওয়ামী লীগের ওপর এখন সবচেয়ে বেশি নির্যাতন করা হচ্ছে। জাতীয় পার্টি সবসময় নির্যাতিতদের পক্ষে থাকে, নির্যাতিতদের পক্ষে কথা বলার কারণেই তারা জাতীয় পার্টিকে সমর্থন করতে পারে। আওয়ামী লীগের সদস্যরাও মানুষ এবং তারা দেশের ভোটার, তারা দলের সদস্য হতে পারে কিন্তু তারা দেশের নাগরিক। জামায়াত ও বিএনপি উভয়ই প্রকাশ্যে তাদের ভোট নেওয়ার কথা বলছে, অথচ জাতীয় পার্টি এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। কিন্তু ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের বড় একটি ভোট ব্যাংক লাঙ্গলের পক্ষে যেতে পারে। তাদের ভোট পাওয়া কি জাতীয় পার্টির অপরাধ হবে? তারা তো দেশের নাগরিক, তাদের দেশ থেকে বিতাড়িত করা হয়নি। আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি যেমন বিএনপির সঙ্গে দর কষাকষিতে জাতীয় পার্টি ব্যবহার করছে, যে আমরা বরাবর আওয়ামী লীগের নির্যাতনের বিপক্ষে যেহেতু বলেছি, আওয়ামী লীগের ভোটাররা আমাদের ভোট দেবেন, কাজে আমাদের সঙ্গে সমঝোতায় আসুন, তেমনি আনিসুল ইসলাম মাহমুদ পক্ষ এবং জিএম কাদের পক্ষ দুতরফেই এই যুক্তিটাও দেওয়া হচ্ছে যে দেশের মানুষ এখন সত্যিকার অর্থেই একটা মধ্যপন্থার সমঝোতার দিকে যেতে চায় এবং তারা চায় পরীক্ষিত ব্যক্তিদের একটা সরকার, যে সরকার গত 15-16 মাস ধরে বাংলাদেশের মানুষ যে ভয়াবহ অস্থিরতা আর অস্থিতিশীলতা দেখছে তার বাইরে একটা ভরসা করার মতো, নির্ভর করবার মতো একটা সরকার গঠন করতে পারে এমন একটা সমঝোতা বা জোটের সম্ভাবনা বাংলাদেশের ভোটাররা এখন দেখতে চায়। মানে জাতীয় পার্টির অভিজ্ঞ বর্ষিয়ান নেতারা, কয়েক দফার মন্ত্রী থাকা এই শীর্ষস্থানীয় নেতারা তাদের সেই অভিজ্ঞতার বিষয়টিও বিএনপির সঙ্গে আলাপ করছেন এবং বলছেন আওয়ামী লীগ বিরোধিতার চাইতে একটা স্থিতিশীলতার রাজনীতি উপহার দেওয়ার প্রতিশ্রুতি হয়তো তাদেরকে এখন নির্বাচনে একটা ভালো ফল এনে দিতে পারে এবং সেটাই হতে পারে জাতীয় পার্টির সঙ্গে